নমস্কার। আজকে আমার মেইনস্ট্রিম লা এসেনশিয়ালসে একজন ডক্টরকে পেয়েছি যিনি থাকেন সুদূর নয়ডায়। চলুন তার সাথে আলাপ করে নিই। ম্যাডাম, আপনার পরিচয়টা একটু দিন। নমস্কার। হ্যাঁ, আমি এই কলকাতারই মেয়ে। সাউথ ক্যালকাটায় আমার বাপের বাড়ি ছিল। 97-এ বিয়ে হওয়ার পরে কলকাতা থেকে সুদূর অন্ধ্রপ্রদেশে যাই আমার হাজবেন্ডের সঙ্গে। উনি গেল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে ফাইন্যান্স সিজিএম। তারপরে ওখান থেকে 2000-এ দিল্লি চলে যাই। তো ওখানে নয়ডাতেই আমি এত বছর ধরে নয়ডাতেই আছি, ওখানেই আমার বসবাস এখন। আর আপনি যে ডক্টরি পড়াশোনাটা করেছেন সেটা কি নয়ডায় নাকি না, কলকাতাতে ডিএনএ গোবিন্দ খটিক রোডে ডিএনএ মেডিকেল কলেজে আমি বিএইচএমএস করে তারপরে বিয়ে হয়েছে আমার। আমরা মেয়েরা যখন পড়াশোনা করার পর হায়ার স্টাডি করি এবং নিজেরা বিভিন্ন রকম প্রফেশনে যাওয়ার জন্য নিজেদেরকে মনস্থ করি বা ভাবি, তো আপনার মনে হোমিওপ্যাথি পড়াটা মানে কিসের জন্য আপনি এই প্রফেশনে আসলেন? আমি হায়ার সেকেন্ডারির পরে গ্র্যাজুয়েশন করে তারপরে যখন ভাবছি যে এরপরে নেক্সট কি করব বা জয়েন্ট দেব কি না, তখনও আগেও ভেবেছিলাম। তখন আমার মামা হচ্ছেন ক্যালকাটা মেডিকেল কলেজের এক্স প্রফেসর, অর্থোপেডিক ডিপার্টমেন্ট। উনি সার্জন ছিলেন, জেনারেল সার্জন। তো উনি তখন বললেন যে দেখ জয়েন্ট দিতে পারিস, তা নাহলে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আছে, হোমিওপ্যাথিও ভালো ইয়ে করে, ওখানেও পড়তে পারিস। তো তখন অ্যাপ্লাই করলাম। আর হোমিওপ্যাথি তো ভালো, ভীষণই ভালো। তো ওনার বন্ধু ছিলেন ডক্টর ভোলানাথ চক্রবর্তী। আচ্ছা, আমার মামার বন্ধু। তো উনি খোঁজ খবর নিয়ে জানালেন, তখন আমি অ্যাপ্লাই করলাম আর কি। আর অ্যাপ্লিকেশনটা বেরোলো ইয়েতে, নিউজ পেপারে। তখন অ্যাপ্লাই করেছিলাম, পেয়ে গেছিলাম। আপনি যখন মানে হোমিওপ্যাথি কলেজে ভর্তি হলেন, এই যে হোমিওপ্যাথি যে সায়েন্স, হোমিওপ্যাথি কিসের ওপর নির্ভর, কেন, কতটা কি জিনিস, এই সময়টা যে আপনি মন দিয়ে মানে একটা ভালোবেসে যে আপনি শিক্ষাটা শিখেছেন, সেই কলেজের সময়ের যদি কিছু কথা আমাদের সাথে শেয়ার করেন। আচ্ছা, কলেজে ভর্তি হলাম, তারপরে তো সবাই ক্লাস করি, প্রচুর স্টুডেন্ট, এক একটা সেকশনেই অনেক স্টুডেন্ট। তারপরে প্রফেসররা পড়াতেন, আমি খুব প্রফেসরদের ফলো করতাম, মানে ওরা কিভাবে পড়াচ্ছেন, কিভাবে ডেসক্রাইব করছেন প্রত্যেকটা মেডিসিনকে। আমাদের মেডিকেল ধরে পড়াতেন। প্রথমে অ্যানাটমি, সার্জারি, ফিজিওলজি যেরকম রেগুলার কোর্সে পড়ানো হয় সেরকম, প্লাস আমাদের পড়ানো হতো, এক্সট্রা পড়ানো হতো হোমিওপ্যাথি মেডিকা আর হোমিওপ্যাথি ফার্মাকোলজি, মানে প্রসেস, ওষুধ তৈরি করার প্রসেস, আর হোমিওপ্যাথির মেডিকাটা। তো আমার ওটাতে ভীষণ ইন্টারেস্ট ছিল, যে হোমিওপ্যাথির ওটাই ভালো লাগতো যে ওরা পেশেন্ট ট্রিটমেন্ট করে না, হিউম্যান একজন ইন্ডিভিজুয়ালকে ট্রিটমেন্ট করে। সেটা আমার খুব স্ট্রাইক করতো আর কি, যে সব সময় মানে প্রত্যেকটা ওষুধই আপনি হোমিওপ্যাথি শুধু দেখবেন মাথার থেকে একদম স্কিন মানে পর্যন্ত, পা পর্যন্ত সবকিছুরই একটা রেমেডি ওরকম আসছে প্রত্যেকটা ওষুধেরই। তো সেটা আমার খুব ভালো লাগতো, যে এই প্রসেসটা, যে হোমিওপ্যাথির যে প্রসেসটা। আর মেনলি ভালো লাগতো যে হোমিওপ্যাথি মেডিসিনসগুলো কোনো লোয়ার অ্যানিমালসের উপরে প্রুভ করা হয়নি। আচ্ছা, হোমিওপ্যাথি সবসময় হেলদি হিউম্যান বিং এর উপরে প্রুভ করে মেডিসিনসগুলো তৈরি হয়েছে। ওটা আমার খুব বেশি, ওখানেই আমি। আর একটা জিনিস আছে দিদি, দেখুন, অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথির কথাতে আমি বলছি, যেটা অ্যালোপ্যাথিটা আমাদের কি করছে, সাময়িক রিলিফ দিচ্ছে বা চটজলদি কাজ করছে। বাট আমার মনে হয়, আমি যদি অতটা জানি না তাও বলছি, যে হোমিওপ্যাথি মনে হয় পুরোপুরি কিওর করে না। কি মনে হয়? হোমিওপ্যাথি ভেতর থেকে রুটস থেকে কিওর করে, রুট কজটাকে কিওর করে। হ্যাঁ, আর এটা মানে আমাদের চলতে থাকে নাকি, সিটিং চলতে থাকে। যদি কোনো একটা মানে কোনো রোগ হয়েছে কারোর, তো তাকে আমরা পুরোপুরি মানে সাময়িক ভাবে নয়, পুরোপুরি নির্মূল করতে গেলে তার সিটিং চলে নাকি? সেটা ডিপেন্ড করে রোগের উপর কি হয়েছে। মানে ধরুন মাথা ব্যথা হচ্ছে বা পেট ব্যথা হচ্ছে, তার আমরা কজ তো ফাইন্ড করবই। তারপরে যদি সেটা অ্যাকিউট কোনো কজ হয়, তাহলে তো হোমিওপ্যাথি এমন একটা ট্রিটমেন্ট যে আপনার 2-3 ডোজ হলেও কাজ করে যাচ্ছে, মানে 1 ডোজ ওষুধ খেলেও সরে গেছে, এরকম অনেক সময় দেখা গেছে। কিন্তু ক্রনিক ডিজিজের ক্ষেত্রে একটু সিটিংটা চলে, একটু লম্বা হয় ট্রিটমেন্টটা, একটু টাইম লাগে, টাইম টেকিং। আবার দেখুন, অনেক সময় বলে যে মাথা ব্যথা করছে, তো মাথা ব্যথার তো অনেক ধরনের কারণ থাকতে পারে, তাই না? সেটা পেটের থেকেও হতে পারে, গ্যাসের থেকেও হতে পারে। তো হোমিওপ্যাথি আমার মনে হয় যে
পুরোপুরি মানে কিওর করে দেয়, তাই না? হ্যাঁ, ওই যেমন হোমিওপ্যাথি ধরুন মাথা ব্যথা করছে, কেউ মাথা ব্যথা নিয়ে আসলো, তখন ওই আমরা পেন কিলার দিলাম না। হ্যাঁ, পেন কিলার না দিয়ে আমরা জিজ্ঞেস করলাম যে তোমার কি খেয়েছো বা কিরকম হচ্ছে, তোমার ঠান্ডা লেগেছে কিনা, তুমি গরম খেতে ভালোবাসো কি ঠান্ডা খেতে ভালোবাসো, মানে আমরা কজটা খুঁজতে চেষ্টা করব যে কিসের জন্য মাথা ব্যথাটা হচ্ছে, আমি রুট কজে গিয়ে পৌঁছাই। যেমন কেউ বললো ঠান্ডা লেগেছে, তার জন্য আলাদা ওষুধ হবে, কারণ তার সাইনাস হয় রাইট সাইড নয় লেফট সাইড, মেডিসিনস আলাদা হয়ে যাবে তখন। হ্যাঁ, সাইনাসের মেডিসিনস আলাদা, আবার গ্যাস থেকে যে মাথা ব্যথা হয়েছে বা আগের দিনের কিছু রাত্রেবেলায় কিছু অন্যরকম খাবার খেয়েছে যাতে ইনডাইজেশন হয়েছে বা অ্যাসিডিটি হয়েছে, তার জন্য যে মাথা ব্যথাটা সেটার মেডিসিন আলাদা। আবার সাইনাসের জন্য ঠান্ডা লেগে যে মাথা ব্যথা আছে তার আবার রাইট সাইড লেফট সাইডের মেডিসিন আলাদা। আর অদ্ভুতভাবে মেডিসিন গুলো খুব তাড়াতাড়ি রিয়াক্ট করে, মানে খুব তাড়াতাড়ি সারিয়ে দেয়, ঠিকঠাক ডোজ, ঠিকঠাক মেডিসিন অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় পড়লে অ্যাপ্রোপ্রিয়েট টাইমে। একদমই তাই। আমরা জানি যে হোমিওপ্যাথির যে সায়েন্সটা সেটা জার্মানি থেকে তার উদ্ভব হয়েছিল, তো সেটার নিয়ে যদি একটু বলেন। হোমিওপ্যাথি জার্মানি থেকে শুরু হয়েছে। আমাদের হোমিওপ্যাথির ফাদার হচ্ছেন হ্যানিম্যান, ডক্টর হ্যানিম্যান। উনি সায়েন্টিস্ট ছিলেন, গ্রেট সায়েন্টিস্ট। তো উনি নানান রকমের, তখন তো অ্যালোপ্যাথি ট্রিটমেন্টও এত রিফর্ম ছিল না, একটু ক্রুড টাইপের ছিল। তো উনি সেই কষ্টগুলো থেকে মানুষদেরকে বাঁচানোর জন্যে উনি নানান রকম ইনভেনশন শুরু করেন, মানে বনে জঙ্গলে ঘুরে গাছ ইয়ে করে, তারপরে গাছের রুটস থেকে, লিভস থেকে, বার্ডস থেকে বা কোনো ফ্রুটস ফ্লাওয়ার্স সব কিছু থেকে, গাছগুলোর থেকে, বিভিন্ন গাছগুলো থেকে উনি এক্সট্রাক্ট বার করে সেগুলোকে আবার তার থেকে ওষুধ বার করে প্রসেসিং করে, তা উনি নিজের শরীরেও দেখতেন, প্রথম নিজের শরীরেই দেখতেন, তারপরে দেখতেন গাছগুলোর যে নেচার সেরকম ভাবে ওনার শরীরেও সেরকম রিয়াকশন হচ্ছে কিনা, সিমটমস আসছে কিনা, তখন উনি বুঝতেন, তখন উনি ঠিক করতেন যে এই রকম হলে তাহলে এই ওষুধটাই হবে। এরকম যেমন বেলাডোনা, রেডলি নাইটশেড, মানে বেলাডোনা ওনার নেওয়ার পরে, শরীরে নেওয়ার পরে ওনার সেই রকম ওই রেডনেস, ফিভার, ওই রকম জিনিসগুলোই আসে, হেডেক, মানে অ্যাকিউট ফিভার, রেডনেস, ওই রকম একটা ইয়েতে চেহারায়। তো তখন উনি এগুলো সিমটমসগুলো নোট করেন, তখন তারপরে উনি দেখলেন যে এরকম যখনই এইরকম সিমটমসগুলো আসবে তখন বেলাডোনা দিলে সারবে। বা প্রচন্ড বৃষ্টি ভিজে যে জ্বর, সর্দি, কাশি খুব হয়, বা টেম্পারেচার ভ্যারিয়েশনে, এই যে ঠান্ডা গরম টেম্পারেচার ভ্যারিয়েশনে, বা প্রচন্ড ঘাম হলে যে ঠান্ডা লেগে কফ, সর্দি, কাশি হয়, সেগুলোর জন্য তখন রাস্টাক্স ঠিক করলেন যে রাস্টাক্স দিলে ওই ওষুধগুলো, এই সব সিমটমসগুলো ঠিক হয় আর কি, তখন মানুষটা রাস্টাক্সে ঠিক হবে, এরকম ভাবে উনি। তার মানে সবটাই মানে প্রাকৃতিক, কোনো কেমিক্যাল না, কেমিক্যাল মানে কিছু আছে, কিছু স্টোনস বা মিনারেলস থেকে আসে কিছু ওষুধ, ম্যাক্সিমাম তোমার ইয়ে থেকে বটানিক্যাল, কিছু কেমিক্যালস আছে, মানে সেগুলো হচ্ছে স্টোনস বা মিনারেলস থেকে, না কোনো, এই জন্য হোমিওপ্যাথি ওষুধের কোনো সাইড এফেক্টস নেই। মানে আপনার যদি ওষুধটা ঠিক না হয়, ঠিক ডোজ না পড়ে, বা ঠিক আপনার ধরুন গ্যাস থেকে আপনার কিছু ট্রাবল হয়েছে, আমি যদি এখন অন্য বেলাডোনা বা অন্য ওষুধ দিই, তাহলে আপনার হয়তো সারবে না ওটা, কিন্তু আদার সাইড এফেক্টস কিছু হবে না, কোনো ক্ষতি হবে না, হার্ম হবে না কিছু। এখন যেমন একটা রোগ হলে নানা রকম টেস্ট করার পর, মানে তারপরে যে তাকে রিকগনাইজ করা হয় যে কি তার রোগটা হয়েছে, কিভাবে তার ট্রিটমেন্ট, তার জন্য সেই মেডিসিন যেগুলো ভীষণ হার্মফুল হয়ে যায়, যেটা কেমিক্যাল থাকে, যেটা হোমিওপ্যাথির মধ্যে সেটা থাকে না, ওই জিনিসটা না থাকে না। একটা কথা শুনেছি বা দেখেছি যে হোমিওপ্যাথিতে বা যে কোনো জায়গায় কোনো মানে ট্রিটমেন্ট করতে গেলে একটা শব্দ আছে, সেটা হচ্ছে সিমটম। তো কি দেখে, মানে কবে, কেন, কিসের জন্য, নানা রকম সিমটম দেখে তবে তো সেটা ট্রিটমেন্টটা শুরু হয়। তো হোমিওপ্যাথির ক্ষেত্রে সেটা কিরকম ভাবে প্রযোজ্য যদি একটু বলেন। যেমন হোমিওপ্যাথি তো সিমটমস তো দেখবেই, সিমটমস তো সবাই দেখে। আপনি এলেন আমার কাছে, আপনার ধরুন
খুব গলা ব্যথা করছে, গলা ব্যথা করছে, তো আমি তখন শুধু গলা ব্যথার ওষুধটা আপনাকে দেবো না, প্রথম থেকে জিজ্ঞেস করবো আপনার কতদিন ধরে হচ্ছে গলা ব্যথা, বা ছোটবেলায়ও হয়েছে কিনা, বা আপনার কি খেলে গলা ব্যথাটা হয়, বাড়ি মেইন কজ, রুট কজ কি গলা ব্যথার, সেইগুলো খুঁজে তারপরে আপনার সেই সঙ্গে পেটের কোনো প্রবলেম আছে কিনা, মাথা ব্যথা আছে কিনা, কান ব্যথা আছে কিনা গলা ব্যথার সঙ্গে, এইসব হাত পায়ে, গায়ে হাত পায়ে ব্যথা আছে কিনা, ফিভারিশ কিনা বা ফিভার আছে কিনা, এরকম মানে টোটাল স্টাডিটা করে, ইন্ডিভিজুয়াল কেস, পুরো কেস স্টাডি করে তারপরে আমরা ওষুধ দিই। সেই তার মানে গলায় ব্যথা মানে শুধুমাত্রই গলার ব্যথা, গলার ট্রিটমেন্টটা হবে না, কারণ যে কোনো কারণেই হতে পারে, যে কোনো কারণেই গলা ব্যথাতে, ওটা গলা ব্যথাটা হয়তো সাইড এফেক্ট হতে পারে। না, গলার সাইড এফেক্টস না, গলা ব্যথাটা হচ্ছে গলা ব্যথা আপনি বুঝতে পারছেন আর কি, কিন্তু বাকি আপনার ইন্টারনাল কি হচ্ছে আপনি বুঝতে পারছেন না। সেটা গলাটা আমাদের টনসিলস আছে যেহেতু, মানে বাইরের জার্মস গুলো টনসিলকে অ্যাটাক করে, টনসিলস ফুলে যায়, সেটাকে আমরা ওই মানে শরীরের ইয়েটা ওখানেই ক্যাপচার হয়ে যায় শরীরে ঢোকার আগেই ইয়েগুলো, জার্মস গুলো, তো সেই জন্য গলার ইয়েটা আমরা বুঝতে পারি, কিন্তু বাকিগুলো তো আমরা বুঝতে নাও পারি না। হ্যাঁ, রিলেট করে তখন সেই আমরা শুনেছি বা জানি যে হোমিওপ্যাথি যেটা ক্রনিক ডিজিজ যেটা, তো সেটার উপরে নাকি খুব ভালো কাজ করে। যেমন ধরুন কারোর হাঁপানি আছে, বা কারোর পেটের কোনো গন্ডগোল থাকে, বা চর্মরোগ, এরকম বিভিন্ন, যেটা একদম পুরনো, বহু পুরনো, সারতে চায় না, তো শুনেছি যে হোমিওপ্যাথি নাকি সেটার জন্য ভীষণ ভালো, তো সেটা যদি একটু বলেন। আচ্ছা, হোমিওপ্যাথি ক্রনিক ডিজিজের জন্য তো খুব ভালো, সত্যি। একটু ট্রিটমেন্টটা একটু লং টার্ম ট্রিটমেন্ট হলেও এটা রুট কজ থেকে কিওরটা হয়, আসে আর কি, রুট কজ থেকে আপনার কিওরটা হয়, মানে যাতে মানে চট করে ওষুধ দিয়ে যে সুপারফিশিয়াল যে সিমটমসটা আছে ওটাকে সাবসাইড করে দেয় না, এটা আপনার ভেতর থেকে আপনাকে সারায়, মানে আপনার কিসের থেকে হয়েছে, কবে থেকে হয়েছে, আজ 10 বছর 12 বছরের পুরনো রোগ নিয়ে কেউ আসলো, তখন আমরা সেটাকে ট্রিটমেন্ট করি যে কি 10-12 বছর আগে রোগটা কিভাবে স্টার্ট করে হয়েছিল, কিভাবে অ্যাটাক হয়েছিল, সেই কজটাকে ধরে আমরা ট্রিটমেন্টটা করি। আর তার জন্য একটু অনেক সময় একটুখানি টাইম টেকিং হয়ে যায়, কিন্তু আলটিমেটলি ওটা কিওর দেয়। অনেক সময় বলে যে স্টোনটাও কি এই হোমিওপ্যাথি দিয়ে সারানো যায়, কিডনিতে বা গল ব্লাডারে? ম্যাক্সিমাম কিডনি স্টোন হোমিওপ্যাথিতে সেরে যায় ভালোভাবে, মানে খুব একটা সাংঘাতিক বড় সাইজ না হলে হোমিওপ্যাথিতে সেরে যায়, কারণ কিডনি স্টোন মানে আর এমনিও আপনি ইউরিনের থ্রু বেরিয়ে যায়, আর গল স্টোনটা যদি খুব ছোট ছোট থাকে, আর্লি স্টেজে ধরা পড়ে, তখন গল স্টোনটাও ভালো সেরে যায়। এখন আর ম্যাসিভ আকার নিয়ে নিল, ওটা অবস্টাকলস হয়ে গেছে, তখন একটু অসুবিধা হয়ে যায়, প্রবলেম হয়ে যায়, তখন টাইম লাগে, কিন্তু আমরা আজকাল কেউই রিস্ক নিতে চায় না, তখন সঙ্গে সঙ্গে আমরাই প্রেসক্রাইব করে দিই, না তুমি সার্জারি ইয়েতে চলে যাও, আবার গলস্টোন শুরু সোজাও হয়ে গেছে, ল্যাপ্রোস্কোপিক এসে গেছে, তো অতটা পেশেন্টরা অতটা ভয় পায় না আর কি, চট করে করে। আগে যেমন বেশি দেখা যেত একটা স্কিনের ডিজিজ, আমরা এখন সেটা অনেকটাই কম দেখা যায়, বা হয়তো অন্য কোথাও দেখা যেতে পারে। দেখবেন চর্মরোগ যেটা হয়, একটা খোস পাচড়া বলে, সেটা কি হোমিওপ্যাথিতে খুব ভালো ওষুধ আছে, হোমিওপ্যাথির ওই স্কিনের ওষুধ খুব ভালো। আমার পেশেন্টদেরও তো নয়, আমার ওইখানে যে মালি কাজ করে বাগানে, চেম্বারের বাগানে, কিসের জন্য হয় দিদি ওই ধরনের রোগগুলো? ওই রোগগুলো অ্যাকচুয়ালি ওরা মাটিটা কেটে কাজ করে, আমি দেখেছি। হ্যাঁ, অনেক সময় হাইজিনের উপর ডিপেন্ড করে, মানে তোমার কাজের উপরও ডিপেন্ড করছে। যেমন যারা মাটির ইয়েতে কাজ করে বেশি, ওদের ওই গাছপালা বা ঘাস বা মাটি টাটি থেকে, ফাঙ্গাস থেকে, ফাঙ্গাল ইনফেকশন ওগুলো হয়ে যায়। হ্যাঁ, তো আমার চেম্বারের মালির আমি জয়েন করার পরে আমাকে বললো, দিদি মেরা তো আজ 20 साल से पुराना रोग है, মানে হাত পুরো খোস পাচড়ায় ভরা। আমি বললাম तुम छोड़ोगे ये काम? बोले नहीं, छोड़ तो नहीं सकता हूँ क्योंकि रोजी रोजगार है। तो फिर मैं दवाई देता हूँ, तो ওই দवाई दवाई देती हूँ करके বলে, তারপরে ও ধৈর্য ধরে ওষুধগুলো খেলো, 2টো ওষুধ জাস্ট দিয়েছি, গ্রাফাইটিস আর পেট্রোলিয়াম। ওর লাগলো সারতে 3 মাস লাগলো। আমি বললাম যখন কাজ করবে তখন গ্লাভস পরে কাজ করবে, যাতে ওগুলো কন্ট্যাক্টে না আসে ফাঙ্গাসটা তোমার। তো সেটা তো গেছে, এরকম অনেক
আচ্ছা, অনেকে বলে যে এই যে কোষ কাঁচরা যেমন অনেকের হয় হাতে বা পায়ে, সেটা বলে নাকি ছোঁয়াচে, সেটা কি ওর কষ থেকে লেগে আরেকজনের হতে পারে? অ্যাকচুয়ালি ওর কষ থেকে লাগা না, আপনারও ডান হাতে কিছু হলে বা বাঁ হাতে কিছু হলে আপনি ওই যে হাতটা যদি আপনার শরীরের মুখে টুকু অন্য কোথাও লাগে, সঙ্গে সঙ্গে ওটা হয়ে যাওয়ার চান্স ছোঁয়াচে। তার মানে ওই রসটা যে হয় একটা স্টিকি ফ্লুইড বেরোয়, হ্যাঁ ওইটা থেকে ওইটাই বিষয়। তার মানে ওটা ছোঁয়াচে, ওটা হ্যাঁ ওটা থেকেই হয়ে যায়। কিন্তু আরেক ধরনের চর্মরোগ আছে যেটাকে দাঁত বলে, সেটাও কি ছোঁয়াচে? না, সেটা অতটা ছোঁয়াচে নয়, কিন্তু ওই 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 জিনিসটা ফ্লুইড বেরোয়, বা ওই ড্রাই মানে উইপিং এক্সিমা টাইপের, বা ওইটা অতটা কিছু না। কিন্তু অন্য যে ড্রাইনেস, যে চিটচিটে ওই খোসপাচড়া ব্যাপারটা, ওটা একটু ছোঁয়াচে। যেমন ধরুন অনেকের ঘাড়ে বা হাতের এখানে দেখেছি যে একটা ছোট্ট লাল স্পট হয়, তারপর সেটাকে চুলকাতে চুলকাতে আস্তে আস্তে সেটা বড় আকার ধারণ করে। অনেকে বিটেক্স, অনেকে স্যালিকল এসব মলম অ্যাপ্লাই করেন, কিন্তু ওর জন্য ওটা কালো হয়ে যায় অনেক সময়। তো হোমিওপ্যাথি ওষুধ কি এটা সারাতে পারে? হ্যাঁ, অ্যাকচুয়ালি বিটেক্স স্যালিকল আমি বলতে পারছি, কাউকে ছোট করছিলাম, বিটেক্স স্যালিকল মলম বা কোনো কিছুই অ্যাপ্লাই করার কোনো দরকারই নেই। হোমিওপ্যাথি শুধু ভালো সেরে যায় ওটা একটু। হ্যাঁ, আর মেইন যেটা কথা হচ্ছে, সেটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে কি স্কিনে কোথাও কিছু হলে কখনো সেখানে টাচ করতে নেই, সেখানে কখনো চুলকাতে নেই। আপনি যত চুলকাবেন তত ওটা বাড়বে, আপনাকে ইরিটেশনও করবে, ইরিটেশন আসবে আপনার, বাড়বে, আর তার সঙ্গে ওই জিনিসটা স্প্রেড হতে থাকবে। মানে আপনি টাচই করবেন না, মানে খুব যত কষ্টই হোক না কেন, টাচ করলে খুব কষ্ট হচ্ছে, চুলকানি হচ্ছে, আপনি জাস্ট একটা কিছু রুমাল টুমাল জাতীয় কিছু একটু দিয়ে, একটু স্যাভলনে ভিজি রুমাল দিয়ে চারপাশটা একটু হালকা করে করে এরকম করবেন, কিন্তু ওখানে টাচ করবেন না কখনো। আচ্ছা, যদি ওই ধরনের ওষুধ মানে হোমিওপ্যাথির এমনি কিছু ওষুধ আছে যেটা কিনা স্কিনের উপরে লাগাতে হবে? না, খেতে তো হবে, কারণ হোমিওপ্যাথির ভেতর থেকে ইন্টারনাল ইয়েটাকেই ভালো করে আর কি, রুট কজটাকে, ওটা খেতে হবে, প্লাস আপনার লাগানোর ওষুধও আছে, আজকাল তো অনেক বেরিয়ে গেছে। আগে আমরা যখন দেখেছি হোমিওপ্যাথি ডক্টরের কাছে গেলে উনি ওখানে বসে ওষুধ বানিয়ে দিতেন, রোগ শুনে তারপরে তাকে ওষুধ বানিয়ে দিতেন। এখন অনেক জায়গায় দেখা গেছে যে তারা ডক্টর বাবুরা কি করছেন, প্রেসক্রিপশন করে দিচ্ছেন, যারা কিনা পেশেন্ট পার্টি সেটা মানে ওষুধের মেডিসিন দোকান থেকে কিনে নিয়ে এসে সেটা খাচ্ছে বা ইউজ করছে। আর এই যে এখন আমাদের যে দেশীয় হোমিওপ্যাথি মেডিসিন আছে, আবার বিদেশি যেটা আছে, তো আপনার মতে আপনি একজন হোমিওপ্যাথি ডক্টর হিসেবে মানে কি বলতে চান আমাদেরকে, মানে কোনটা ঠিক কোনটা ভুল, বা কিভাবে আমাদের যা চলা উচিত বা যাওয়া উচিত, সেটা যদি একটু বলেন। দেখুন, আমি আমার প্রফেসরদের কাছে যা শিখেছি, ওনারা প্রত্যেকেই পুরনো বন্ধু। মানে আমরা যেটা মেইন হ্যানিম্যানের যেটা পড়েছি, যে একটা টাইম একটা ওষুধ, একটা মেডিসিন, সেটা কাজ করবে, মানে তারপরে আরো তাকে ফলো করবে অন্য মেডিসিন, সেরকম ভাবে চলে, একটু অর্থোডক্স ট্রিটমেন্ট। কিন্তু এখন এত পলিউশন, এত সমস্যা, এত রোগ, আর টাইম টেকিং, এই মানে কারোর কাছে সময় নেই। তো আমি এখন একটা ওষুধ তো একেবারে দিতে পারি না, কেউ অনেকগুলো ইয়ে নিয়ে আসলো, ম্যাক্সিমাম 2 কি 3টে ওষুধ দেবো, যেগুলো একটার সঙ্গে আরেকটা চলে, মানে একটার অ্যাকশনকে আরেকটা অ্যাকশন কেটে দেয় না, সেরকম ভাবে ওষুধ দেওয়া হয়। আর তারপরে কি আমি অবশ্য এটা প্রেফার করি, আমি নিজে আমার ডিসপেন্সারিতে নিজে ওষুধ বানিয়ে দিই, আমি কখনোই বাজারের ওষুধ প্রেসক্রাইব করি না। এটা আমি আমার ব্যক্তিগত কথাটা বলছি। তো এখন বাজারের যেগুলো ওষুধ, সেগুলো কম্বিনেশন ওষুধ থাকে সব আজকাল, সেগুলো আমার পেশেন্টরা আসে, কখনো কখনো বলে যে আপনি ছিলেন না, আপনি কলকাতায় ছিলেন, আমরা এই ওষুধ কিনে খেয়েছি, তো আপনার ওই ওষুধই দিন। এই ওষুধ খেয়েছি, কিন্তু বেশি দিন কাজ হয়নি, এই তখন আমি আমার ওষুধ বানিয়ে দিই। মানে আমি ওইটা ফলো করি আর কি, নিজে ওষুধ বানিয়ে দেওয়াটা, মানে নিজের স্যাটিসফ্যাকশন, পেশেন্টের স্যাটিসফ্যাকশন। পেশেন্ট আমার কাছে তো আর কিছু চাওয়া নেই, পেশেন্ট ভালো থাকলেই আমি ভালো, সেটাই একমাত্র চাওয়া। আর যেখানে আপনি বললেন যে কোনো ক্রনিকটা ধরতে গেলে সিমটমটা আলাদা হতে পারে, একরকম ওষুধ খেলে সেটা তো সাময়িকভাবে কি করার জন্য, সেটাই নির্মূল করার জন্য। কারুর অ্যাজমা হচ্ছে জল ঘেটে, সেটাকে আমার বের করতে হবে রুট কজটা কি। খুব জলে কাজ করে, হাতে পায়ে জল ঢালছে, ড্যাম বেসমেন্টে থাকছে, বাড়িতে আলোহা ঢুকছে না, তার জন্য অ্যাজমা হচ্ছে, আলাদা ওষুধ। কারুর অ্যাজমা হচ্ছে পোলেন গ্রেনস থেকে, সিজনাল অ্যাজমা যেটা,
সেটার আলাদা ওষুধ। তো আমি একসঙ্গে ওই কম্বিনেশনের ওষুধ দিলে কোনটা সারবে, কি সারবে না, কয়েকদিন একটু রিলিফ হবে, তারপরে আবার ফিরে আসবে রোগটা। আর ডোজটাও কন্ট্রোল করতে হয় না, আমি নিজে ওষুধ বানিয়ে দিচ্ছি, আমি ডোজটাকে দেখে দিচ্ছি। এখন ডোজ হোমিওপ্যাথির ওষুধের অ্যাকিউরেট ওষুধ হলো, ডোজ অ্যাকিউরেট হলো, সেরে গেল লোকটা। কিন্তু যদি অনেক পেশেন্ট আছে ভাবে এই ওষুধটা তো 3 বার খেলেই আমার একদম সেরে গেছে, আবার যখন আমি তাহলে 6 বার খাই আর আসবেই না কোনোদিন। যেই 3 বারের জায়গায় 6 বার খেলো, তখন ওষুধটা ওই প্রবলেমটা আবার রিল্যাপস করলো। আচ্ছা, আমি এরকম দেখেছি ডক্টর বলে থাকেন যে 4টে বড়ি, তো অনেক সময় মুখের মধ্যে 4টে জায়গায় 8টা বড়ি পড়ে যায়, তাতে কি না 4টে জায়গায় 8টা বড়ি 8টা বড়ি পড়তে পারে না, মানে একটু ভেবেচিন্তে গেলে 4টে জায়গায় ম্যাক্সিমাম 6টা পড়বে, তাড়াতাড়ি করে ফেলে দেয়। হ্যাঁ, 4টে জায়গায় 8টা পড়বে, মানে খুব একটা বেশি হবে না। তখন নেক্সট বারের যে বড়িটা নেওয়া সেটা একটু কম নেবে, তখন 5টা নেবে। আচ্ছা, না তাতে কোনো প্রবলেম নেই তো, এমনি সাইড এফেক্টস তো নেই হোমিওপ্যাথি, তো প্রবলেম সেই হিসেবে প্রবলেম নেই। এখন দেখা যায় যেহেতু আমাদের অর্থনৈতিক কারণেও বলতে পারেন, আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দেখা যায় যে প্রতিটি ঘরে ঘরে প্রত্যেকের একটা করে হোমিওপ্যাথি বাক্স আছে, যার মধ্যে বিভিন্ন রকম কমন ওষুধ থাকে, যেমন আর্নিকা, বেলেডোনা, তারপরে সাইলেশিয়া, এগুলো কিছু কিছু ওষুধ রেখে দেয়। যেমন বাচ্চাদের গলায় কাটা ফুটে গেলে নাকি সাইলেশিয়া খায়, তো সেটা তো মানে আপনি কি বলেন যে এই যে একটা প্র্যাকটিস মানুষের কিছু হলেই সেই না জেনে বা জেনে ওই ওষুধ খেয়ে নিচ্ছে, সেটা আপনি কি বলেন, আপনার দৃষ্টিভঙ্গিতে কি বলে সেটা? এটা 50-50 ধরুন, আর মেরিটস ডিমেরিটস দুটোই আছে। ধরুন বাড়িতে বাচ্চা পড়ে গেল হঠাৎ করে দৌড়ে খেলতে গিয়ে, তখন আর্নিকা থাকলে সুবিধা, আর্নিকাটা দিয়ে সঙ্গে সঙ্গে ব্যথা কমবে, বা ওখানে যে কালশিটে পরে ব্লাড সার্কুলেশন অনেক সময় বন্ধ হয়ে যায়, আর্নিকা ব্লাড সার্কুলেট করে দেবে, ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক রাখবে, সেটা একটা হয়। বা হঠাৎ করে মাছ খেতে গিয়ে কাটা ফুটে গেল, তখন সাইলেশিয়া থাকলে একটা সুবিধা, সাইলেশিয়া। কিন্তু আবার ডিমেরিটস আছে, অনেকে না জেনে শুনেই ব্যবহারগুলো করেন। বাকি এই আর্নিকা সাইলেশিয়া পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপরের ওষুধগুলো যেমন একটু জেনে শুনে নেওয়া ভালো। যেমন এখন এই কনকনে ঠান্ডার মধ্যে কেউ যদি এখন রাস্টাক্স খেয়ে নেয়, তার তো ঠান্ডা সারবে না, তার আরো ঠান্ডা আরো বাড়তে থাকবে, আরো গলা খুসখুস করবে, ওটা ভয়ানক আকার ধারণ করবে পরে। তখন যে অন্য ওষুধ আছে ব্রাইনিয়া বা বেলেডোনা, সেগুলো ইউজ করা ভালো। হোমিওপ্যাথি বাক্স রাখুন, আপত্তি নেই, তার সঙ্গে একটা ছোট মেটেরিয়া মেডিকা রেখে দেবেন যে কখন কিসের জন্য ওষুধটা নেব আর কতটা ডোজে দেব। আর আরেকটা বলছি দিদি, ধরুন অনেকে আর্নিকা যেটা আছে, একটা আছে আর্নিকা 30 হোয়াইট রঙের, একটা আছে আর্নিকা মাদার যেটা রেড কালারের। তো বলে নাকি বাচ্চারা পড়ে গেলে আর্নিকা তো খাইয়ে দেওয়া হয়, আবার যে জায়গায় ব্যথা লাগে সেই জায়গাটাও নাকি লাগিয়ে দেয়, ওটা কি? হ্যাঁ, এই আর্নিকা মাদার টিংচারটা ভীষণ ভালো ওষুধ। ওটা কি খাওয়া যায়? না, আপনি খেতে পারেন জলের সঙ্গে মিশিয়ে, ক্রুড ফর্ম তো। মাদার টিংচার ওষুধটা আসলে আমার নিজের, আমি যখন ক্লাস 3rd ইয়ারে পড়ি, আমার ঠাকুমা তখন 83 ইয়ার্স এজ, উনি খাট থেকে হঠাৎ করে পড়ে যান, পড়ে গিয়ে ওনার মাথা কপালের এই জায়গাটা ফেটে যায়, ফেটে চৌচির হয়ে যায়, মানে বেশ রক্ত বেরোয়। তখন আমি সঙ্গে সঙ্গে করি কি, আর্নিকা খাইয়েও দিই, মাদার টিংচারকে একেবারে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ইয়ে দিয়ে গজ পিস দিয়ে লাগিয়ে দিই। মানে বারবার লাগাতে লাগাতে ওটা কিন্তু মানে দিনের মধ্যে সকালে পড়ে গেছে, দিনে 3-4 বার করে লাগিয়েছি, সন্ধ্যাবেলা দেখি ওটা ঠিক হয়ে গেছে। বাপরে, এটা হতে পারে? আর্নিকা মাদার টিংচারটা ভীষণ ভালো ওষুধ, ওটা মানে যে কোনো বয়সের যে কোনো হোমিওপ্যাথি ওষুধ একটু নারকেল তেলের সঙ্গে মিশিয়ে 1:9 রেশিও, জল না, ওটা তো ইভাপোরেট করে, মাদার টিংচার ইভাপোরেট করে যাবে, আপনার নারকেল তেলের সঙ্গে মিশিয়ে আপনি লাগাবেন এরকম কাটা হলে। এবং আমার শাশুড়ির ক্ষেত্রেও এটা আমি পেয়েছি, উনিও এরকম বয়স হয়েছে পড়ে গেছে। শুধুমাত্র কেটে গেলে ফেটে গেলে, অন্য কোনো কারণে? প্রথমে আপনার আরেকটা আছে ক্যালেন্ডুলা, কেটে যাওয়ার ওষুধ, আর্নিকা মাদার টিংচার এরকম থেতলে গেছে, ব্রুজ হয়ে গেছে, কালশিটে পড়ে মুখ ফুলে গেছে, চোখ ঢেকে গেছে, আর আর্নিকা মাদার টিংচার নারকেল তেলের সঙ্গে 1:9 রেশিওতে মেশাবেন, মিশিয়ে আপনি লাগালে আস্তে 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 ওটা সেরে যাবে। একটু টাইম লাগবে, 1-2 দিন লাগবে। আমি একজন কসমেটোলজিস্ট হিসেবে আপনার কাছে একটা কোয়েশ্চেন করছি যে এই যে হোমিওপ্যাথিটা বিউটি মানে রূপচর্চার ক্ষেত্রে, শরীর স্বাস্থ্য সৌন্দর্যের ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে তো আছেই, সৌন্দর্যের ক্ষেত্রে কতটা এফেক্টিভ? মানে এরকম কি আছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ারের প্রোডাক্ট বা স্কিন ফেয়ার হওয়ার অনেকের ইচ্ছে থাকে,
বা পিগমেন্টেশন থাকে, ছোপ পড়ে যায় তাদের মধ্যে, হোমিওপ্যাথির মাধ্যমে কি সেগুলো সারানো সম্ভব? হ্যাঁ, হোমিওপ্যাথি অ্যাকচুয়ালি পিগমেন্টেশন বলুন, আপনার স্কিন বলুন, মেইন রুট কজ থাকে কিন্তু লিভার বা ডাইজেস্টিভ সিস্টেম, আপনার খাওয়া দাওয়া মানে ফুড হ্যাবিটস, ওগুলো তো আপনি জানেন নিশ্চয়ই, যে যত ব্লান্ট ডায়েট খাবেন, ফুড হ্যাবিট যত ভালো, গুড হেলদি ফুড খাবেন, তত আপনার লিভার ভালো থাকবে, অটোমেটিক্যালি স্কিন হেয়ার্স ভালো থাকবে। তো হোমিওপ্যাথিতে এরকম ওষুধ আছে, যেমন আর্নিকা চুলের জন্য, ক্যান্থারিস চুলের জন্য, জাবরান্ডি মাদার টিনচার চুলের জন্য, তারপরে মুখের দাগ, এই যে স্কিনের যে ট্যান হয় বা পিগমেন্টেশন হয়, ওগুলোতে যেমন সিপিয়া, এসবগুলো ভালো আছে। কস্টিকাম বা মোলস হয়, থুজা কস্টিকাম, এরকম সেগুলো কি ওষুধ খেতে হবে? খেতে হবে, প্লাস লাগালেও, লাগানো অয়েন্টমেন্ট আছে। অনেকেই প্রশ্ন করেন দিদি, জানেন তো, যে লাল তিল, কালো তিল হচ্ছে স্কিনে, পিগমেন্টেশন তো আছেই, হ্যাঁ সেগুলো তো রয়েছে, কিন্তু সেগুলোর উপরে তাহলে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করা যেতে পারে? হ্যাঁ, ভালো আছে, ভালো কাজ করে। বা অনেকের আইজ ওই যে ডার্ক সার্কেল হয়ে যায়, ডার্ক সার্কেলের জন্য ভালো। তো এমনি কোনো স্কিন প্রোডাক্ট আছে, মানে কোনো ক্রিম বা কিছু হোমিওপ্যাথি স্কিনের উপরে? তা আছে, মার্কেটে তো পাওয়াই যায়। আমাদের দেখবেন অনেকের দাঁতের খুব ব্যথা হয়, কারণ আমরা অনেকেই আছি দাঁতটার সম্বন্ধে অতটা কেয়ারফুল হই না, হ্যাঁ, যেটা আমরা স্কিন হেয়ার নিয়ে যতটা ভাবি, দাঁত নিয়ে অতটা ভাবি না। তো দাঁতের যন্ত্রণায় প্রচন্ড কষ্ট পায়, নানা রকম প্রবলেম থাকে। তো হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মধ্যে এরকম কিছু আছে যেটা কিনা দাঁতের যন্ত্রণার হাত থেকে মুক্তি পাওয়া যেতে পারে? হোমিওপ্যাথিতে দাঁতের ওষুধ খুব ভালো আছে, মানে অনেক ওষুধ আছে দাঁতের, টুথেক, আর তার কজও আছে, যেমন ক্যাভিটি হলে তার ওষুধ আছে, ক্রিওজোট। তারপরে আপনার ধরুন ওর রুটস ঠিক আছে, ক্রাউন ওপরে ড্যামেজ হয়ে গেছে, তার ওষুধ আছে এরকম, বা পাল্প নষ্ট হয়ে গেছে, তার ওষুধ আছে অনেক। দাঁতের ব্যথার ওষুধ অনেক, প্ল্যান্টাগো, ক্রিওজোট, থুজা, রুটা, প্রচুর ওষুধ আছে। মাথা ঘুরিয়ে যাবে আমাদের মতন যারা জানে না তাদের জন্য বলছি। অ্যাকচুয়ালি ডোজটা ঠিক হতে হবে, রুট কজটা জানতে হবে। একটা সর্বশেষ প্রশ্ন, মানে আপনার সাথে তো কথা বলতে বলতে এমন লাগছে যে দিন রাত পার হয়ে যাবে, তবুও প্রশ্ন থামবে না, কিন্তু তবুও থামাতে হয়। তো আপনি আমার এই মেইন স্ট্রিম লাইসেন্সিয়াস দর্শকদের একটু বলুন, এই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কতটা কার্যকরী, যদি একটু তাদেরকে বলে দেন। আমাদের মতো এই ভারতবর্ষ দেশে আপনি ইকোনমিক্যালি বলুন, হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা খুব কার্যকরী। আপনি যেই স্ট্যাটাসে বিলং করুন না কেন, বা সাইড এফেক্টসের দিক দিয়ে, বা আজকাল যা এই দুর্নীতির যুগে, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট, আপনি ভালো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়ে একটু পেশেন্সলি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করুন, আপনি ফল অবশ্যই পাবেন। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। আগামী ভিডিওতে আবারও আপনাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তবে হ্যাঁ, হোমিওপ্যাথি হোক বা অ্যালোপ্যাথি, যে কোনো কিছুই এমন জায়গায় ট্রিটমেন্টটা করাতে হবে যেখানে একদম মানে প্রপারলি ট্রিটমেন্ট হয়। আজকাল অনেক হোমিওপ্যাথি আছে, অনেক অ্যালোপ্যাথি ডক্টর আছেন, কিন্তু যেটা সঠিক ট্রিটমেন্ট সেরকম ডক্টরকে দেখালে আমার মনে হয় বেটার। যাই হোক, ভালো থাকবেন আপনারা সবাই, নমস্কার।